অক্সিজেন ফুড অ্যান্ড টক, তাই বাংলার ঘরে ঘরে মুখরোচক। নিব্বা নিব্বি তো একটা জেনজি স্ল্যাং বলা যেতে পারে, কারণ আমরা দেখি যে এটা ট্রোল করার জন্য বা খারাপ মিনিংয়ে বলা হয়, ট্রোল করে বলা হয়। সেইখানে দাঁড়িয়ে তোমরা কি বলবে, মানে সত্যি কি তোমরাও এই ব্যাপারটা যখন প্রথম শুনলে নিব্বা নিব্বি, তোমাদের কিরকম ফার্স্ট রিয়াকশন ছিল? আমার ভীষণ ইন্টারেস্টিং লেগেছিল, বিকজ আমার ফোনের ইনস্টাগ্রামের স্পেশালি অ্যালগোরিদমটা এতটাই ঘাঁটা এবং যে ধরনের কন্টেন্ট আমি কনজিউম করি, তারপরে অফকোর্স নামটা ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, কিন্তু যখন স্ক্রিপ্টটা পড়লাম আমার প্রচণ্ড মজা লেগেছিল। আর চরিত্রটা পড়ে তারপর তো যত দিন গেছে আরও বেশি করে স্ক্রিপ্ট পড়েছি, চরিত্রটার সাথে আরও বেশি একাকিত্ব হয়েছিল, তখন আই থারলি এনজয়েড ইট। আমি বলতে পারি ব্যক্তিগতভাবে আমি খুব মজা পেয়েছি, কারণ আমি যেই সময় নিব্বাগিরি করেছি সেই সময় শব্দটাই আসেনি। হ্যাঁ, যেই সময় আর কি কথায় কথা দেখেন ও মেরো ও কেড়ো ওরকম একটা ফিলিং ছিল। তারপরে এখন তোমরা আমাকে যেভাবে দেখো, খুবই ভদ্র, খুবই শান্ত, তো সেইটা না না সেটা একদমই ফেক না, সেটা আমি এখন একদমই এরকম একটা ভদ্র মানুষ হয়ে গেছি। কিন্তু আমি খুব মজা পেয়েছি যে এইরকম একটা চরিত্র বাঁচা, যেটা হয়তো আমার জেনারেশনের থেকে একটা পরের জেনারেশনের ট্রোল ল্যাঙ্গুয়েজ, কিন্তু আমার কাছে সেটা ট্রোল না। আমার মনে হয় যাদেরকে নিব্বা নিব্বি বলা হয় অনলাইন, তাদেরও কিছু যায় আসে না। সো আমি ভেবেছিলাম যে নামটা খুবই মজা হবে এবং এই নামটা সবার কাছে যেভাবে পৌঁছবে, সবাই একবার মাথা চুলকে বলবে নিব্বা নিব্বি এ আবার কি। কারণ অনেকেই আমি দেখেছি যারা আমাদের ট্রেলার লিখেছে এটা কীরকম একটা ছবির নাম। তো আমার মনে হয় ছবিটা দেখলে এই ছবিটার মজা জানা যাবে। আর এই মিমের ভেতরে, এই ট্রোলের ভেতরে যে কতটা আমাদের সামাজিক সত্য লুকিয়ে আছে, কতটা এই সময় দাঁড়িয়ে সমাজের অবস্থা, সেইটাকে তুলে ধরা হয়েছে কিন্তু মজার ছলে। তার মধ্যে অনেকটা প্রেম আছে, অ্যাকশন আছে, কমেডি আছে। আমার মনে হয় সবার নিব্বা নিব্বিদেরও ভালো লাগবে এবং যারা নিব্বা নিব্বিদের ট্রোল করে তাদেরও ভালো লাগবে। আচ্ছা, what is the worst and best নিব্বা নিব্বি kind of thing you have ever done? আগে ভাই তোকে প্রশ্ন করলে তো দুজনকেই আই থিঙ্ক দ্য ওয়ার্স্ট থিং আই হ্যাভ ডান ইজ, আমি একবার ছোটোবেলায় আমার এক প্রাক্তন প্রেমিকারও আমাকে ছেড়ে দিয়েছিল, ব্রেকআপ করেছিল বলে আমি একবার পুজোতে খুব রাত্রিবেলা গিয়ে ওর বাড়ির জানলায়, কাঁচের জানলায় ছিল ঢিল মেরে ভেঙে দিয়েছিল। ইটস দ্য ওয়ার্স্ট পার্ট। আমি খুবই লজ্জিত সেই কাজটা দেখা। আই থিঙ্ক বেস্ট পার্ট ইজ যে মানে ওই যে প্রেমের মধ্যে যে পাগলামোটা, সেটা আমিও কিছুটা করেছি, এখনও হয়তো করি। তো ওইটা আমার মনে হয় বেস্ট পার্ট অ্যাবাউট বিং আ নিব্বা। প্রচুর আছে। আমার মনে হয় when I was dating one friend, তখন আমি সারাটা রাত ঝামেলা হয়েছে। হ্যাঁ, পরের দিন আমাদের দার্জিলিং যাওয়ার কথা এবং আমি বলে দিয়েছি যে এটা হবে না, তো মুখ দেখতে চাই না কোনোদিন, আর হবেই না। আমি ব্লক টক করে দিয়েছি, সব পুরো ব্লক। হ্যাঁ, তারপরেও আমি এয়ারপোর্টে ফার্স্ট পৌঁছেছি, তারপর অ্যান্ড উই বোথ ডিডন্ট নো ও কারেক্ট নিব্বা ছিল, আমিও জানি না ও আসছে কিনা, আর আমি ওকে বলিও নি বিকজ উই ওয়ার ব্লক। বাট দেন ওই ঝামেলা করতে করতেই তাও দার্জিলিংয়ে গেছি, গিয়ে তারপর ছবিও তুলেছি, ফিরেও এসেছি, কিন্তু পুরোটা টাইম ঝগড়াও করেছি। ইট ওয়াজ ভেরি টক্সিক। The nation wants to know who. Nobody wants to know, only you want to know. আচ্ছা, এই যে ভালোবাসার কথা বললে, যে ভালোবাসার ক্ষেত্রে পাগলামি, কিন্তু সবাই বলে এখনের জেনারেশন ভালোবাসা বা প্রেমের ক্ষেত্রে খুব উদাসীন। তোমরা এই যে সিচুয়েশনশিপ বা ওয়ান নাইট স্ট্যান্ড এইসব ক্ষেত্রে বলে এই জেনারেশনটা খুব উদাসীন ভালোবাসার ক্ষেত্রে। ভালোবাসা আমি জানি না, আমি খুব ওল্ড স্কুল, আমি ভীষণ বয়ে যাই, আমি ভীষণ ওল্ড স্কুল। আই থিঙ্ক এইটা না খুব একটা জেনারেলাইজ করতে পারি না আমরা, কারণ এটা অত্যন্ত সাবজেক্টিভ একটা বিষয়, সবার ইমোশনস তাদের মতো করে চলে। আই থিঙ্ক এখন যেটা হয়ে গেছে আশেপাশে আমরা যা দেখছি, পিপল আর মোর প্রোটেক্টিভ অফ দেয়ার ওন ইমোশনস, এবং নিজেকে ভালো রাখা, নিজের মেন্টাল স্পেসকে গুরুত্ব দেওয়া, সেটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে। আগে যেরকম হয়ে যেত না যে ঠিক আছে বয়ে যাচ্ছি, যেরকমভাবে লাইক গোয়িং উইথ দ্য ফ্লো, এখনও আমার মনে হয় অনেকেই খুব কমিটমেন্ট যিনি ওয়ার্ডটাকে ভয় পায়। মনে হয় যে এই তো ঠিক আছে, আমি আমার সবটা দিয়ে দিলাম ধরো একটা মানুষকে বিশ্বাস করে, অফকোর্স উইচ কামস উইথ লাভ, ইট ইজ আ পার্ট অফ লাভ, বাট সে নিজেকেও তো প্রোটেক্ট করতে হবে। এই জেনারেশনের যেটা সব থেকে ভালো হচ্ছে যে
প্যাশন সবসময় সব জেনারেশনেই প্রেমের ক্ষেত্রে প্যাশন ছিল, সেটা রবীন্দ্রনাথের সময় ছিল, সেটা আমার বাবা মায়ের সময় ছিল, এখনও আছে। বাট আমার যেটা মনে হয় এখনকার জেনারেশনের সব থেকে ভালো ব্যাপার হচ্ছে তারা বহিঃপ্রকাশ করতে পারে, তারা এই প্যাশনটা শো করতে পারে। কেউ সোশ্যাল মিডিয়ায় করে, কেউ হয়তো সামনাসামনি করে, বাট সেটা খুব ভালো ব্যাপার। আমাদের সময় চেপে রাখতে হতো, না হলে বাড়িতে মার খাওয়ার ভয় থাকতো। লুকিয়ে হ্যাঁ, চিঠি খুব বেশি লিখিনি, কিন্তু এসটিডি বুথ থেকে প্রচুর ফোন করতাম আর কি। আর অর্ধেক সময় অন্য কেউ ধরতো আর মিথ্যা অ্যাক্টিং করতে হতো আমি অন্য কেউ, সেই থেকেই বোধহয় অ্যাক্টিংয়ের ওই প্র্যাকটিসটা শুরু হয়ে গেছে। বাট এই জেনারেশন আমার মনে হয় সবথেকে ভালো ব্যাপার, তারা ওপেনলি সব কিছু করতে পারে এবং দে আর ভেরি ওপেন অ্যান্ড ভেরি ক্লিয়ার অ্যাবাউট এভরিথিং। আচ্ছা, এই প্রেমে পড়ার পাগলামোটায় যেহেতু চিঠি লেখার কথা এলো, আমরা প্রত্যেকে নিজের জীবনে কোথাও একটা মানে চিঠি লিখেছি এবং ভুল বানান ছিল এরকম চিঠি পেয়েছি, পাঠিয়েওছি। আমি যে 7 পাতার চিঠি পেয়েছিলাম, 7 পাতার ফ্রন্ট অ্যান্ড ব্যাক। আমি প্রচণ্ড বোর হয়ে গেছিলাম এবং আমি ফোন করে বলেছিলাম তুই একটু আমাকে শর্টে বলবি, আমি না এতটা পড়তে পারছি না, প্লিজ একটু শর্টে বলে দিবি কি বলতে চেয়েছিস। আমি খুব একটা চিঠি লিখিনি, আমি চিঠিতে প্রচুর কবিতা লিখেছি। তো সেই কবিতাগুলো যদি এখনো বেঁচে থাকে তাহলে একটা কাব্য সংকলন হতে পারে, খুবই খারাপ কাব্য একটা সংকলন শুনি, হবে। একটা শুনি। আমার মনে নেই কিছু, মানে খুবই অল্প। র্যান্ডম একটা বানিয়ে দিব। এক্স এর নাম ভেবে না, আমি এরকম একটা আমার এক্সকে আমি লিখেছিলাম যে তোর কথা ভেবে আমি মানে পাশবালিশকে জড়িয়ে রোজ রাতে, পাশবালিশকে নিয়ে একটা কবিতা লিখেছিলাম যে পাশবালিশ আমার সঙ্গী, এরকম আর কি। খুবই বোকা বোকা, খুবই নিব্বাইশ, খুবই নিব্বা আর কি। সেই জন্য আমি বললাম না যে চরিত্রটা করতে আমার খুব সুবিধা হয়েছে। আচ্ছা, আরেকখানা জিনিস বলো, তোমাদের এই ট্রেলারটা দেখে যেটুকুনি বুঝতে পেরেছি যে সেটার সঙ্গে অ্যাকশন অনেকটা মিশে আছে। আর যদি তোমাকে মানে বলা হয় যে মেন্টালি যে একটি ছেলে বাবা হচ্ছে তার একটা মেন্টাল প্রিপারেশন থাকে, সেটা পুরোটাই মুখ দিয়ে তোমাকে করতে হবে। আর একদিকে তোমার মানে ফিজিক্যালি অনেকটা চেঞ্জের ভেতর দিয়ে, তো সেই ওয়ার্কশপটা যদি একটু বলো, মানে সেই কাজটা হাউ স্ট্রেনিয়াস ওয়াজ ইট, হাউ স্ট্রেনিয়াস ওয়াজ ইট? অনেক হ্যাঁ, যে কোনো চরিত্রই চ্যালেঞ্জিং সেটা নিজের মতো করে। এই চরিত্রটাও কেম উইথ ইটস ওন চ্যালেঞ্জেস অ্যান্ড ইটস ওন ফানও হয়েছে, যেমন প্রচণ্ড কষ্ট হয়েছে ঠিকই, কিন্তু কষ্ট না করলে কেষ্ট মেলে না আর মজাও হয় না। অত্যন্ত গরমে শ্যুট করছিলাম, যেটা সুবিধে হয়েছিল যে আমরা না আগে থেকেই ওই একটা বানানো হয়েছিল, সেটা আমি বাড়িতে পড়ে প্র্যাকটিস করতাম। ইনফ্যাক্ট আমার ধরো রিহার্সালে সেটা পড়ে প্র্যাকটিস করা, যে হাঁটাটা কীরকম হবে বা বসলে ঠিক যাতে অভিনয় না মনে হয় ব্যাপারটা। আর বন্ধুদের আমি খুব মজাও করেছি, আমি বন্ধুদের বাড়িতে হঠাৎ করে গিয়ে এসে বলেছি যে দেখ এটা হয়ে গেছে। আমার বন্ধুরা বলছি কালকে রোগা ছিলি, আজকে হঠাৎ করে একটা পেট বোকা বোকা কথা বলিস না সরস্বিনী। তো ধরাও করেছি। শুটিং এর সময় যেটা হয়েছে, আই এম ভেরি থ্যাঙ্কফুল টু মাই টিম, দে ওয়ার অল ভেরি ভেরি কোঅপারেটিভ, স্পেশালি ঋষভ, প্রচণ্ড সুইট, থ্যাংক ইউ। বাট হ্যাঁ, যেটা হয় অভিনয় না করাটা ইজ দ্য মেইন থিং, বিহেভ করাটা খুব ইম্পর্টেন্ট। সেটা না আগে থেকে শুরু করতে হয়, অভিনয়ের ফ্লোরে গিয়ে তো তারপরে জাস্ট ম্যাজিক হ্যাপেন্স, রাইট? যেই কি বলো প্রস্তুতিটা আগে থেকে। এই প্রশ্নের উত্তরটা দিয়ে দিই, সেটা হচ্ছে যে ওর খুবই মানে ওকে প্রচণ্ড ফিজিক্যাল স্ট্রেনের মধ্যে দিয়ে ওকে যেতে হয়েছে, কারণ ওই যেই প্রস্থেটিকটাও পড়েছিল প্রেগন্যান্সি, সেটা প্রচণ্ড ভারী এবং প্রচণ্ড ডিফিকাল্ট সারাক্ষণ ওইটা পড়ে থাকা। তো অলমোস্ট আমরা কেউই হয়তো বুঝতে পারবো না, যাদের সন্তান হয় তারাই হয়তো এই কষ্টটা বা এই পেনটা তারাই অনুভব, যারা মা হন। কিন্তু অলমোস্ট ওরকম একটা ফিজিক্যাল পেনের মধ্যে দিয়ে ওকে যেতে হয়েছে, আর আমাকে ওকে সামলাতে হয়েছে যাতে ও ওই পেটটা পড়ে যে ফিজিক্যাল কষ্টের মধ্যে মাথা গরমটা হচ্ছিল যাতে না হয়। তো সেটাই হয়েছে পুরো শুটিং জুড়ে, এবং আই থিঙ্ক সেটাই সব থেকে বড়। থ্যাংক ইউ। না, বাট টু বি অনেস্ট, আমরা যখন দেখি একজন প্রেগনেন্ট ওমেনকে দেখানো হচ্ছে, প্রেজেন্ট করা হচ্ছে অন স্ক্রিন, ইউজুয়ালি খুবই একটা ডেলিকেট বা ভালনারেবল ভাবে তাকে দেখানো হয়। কিন্তু নর্মাল সমাজে অফকোর্স দ্যার আর এক্সেপশনস, আমি বলছি না যে বাকিদের কষ্ট হচ্ছে না। একজন মহিলা যখন 8 বা 9 মান্থ প্রেগনেন্ট, তখন তার চেহারার মধ্যে দিয়ে যেই চেঞ্জেসগুলো চলে বা তার মেন্টালি যেই কষ্টগুলো চলে শারীরিক এবং মানসিকভাবে, সেটা তো অপরিসীম একটা জিনিস। কিন্তু আমরা সেখানেও দেখেছি কিন্তু বিভিন্ন অ্যাক্টররা, যেমন ধরো স্কারলেট জোহানসন থেকে শুরু করে, তারপর বল ফিবির ক্যারেক্টার লিজা কুড্রো থেকে শুরু করে সম্প্রতি দীপিকা পাডুকোন ফর কালকি, দে অল ডিড ইট। কিন্তু তারা কিন্তু অ্যাকচুয়ালি সেই সময় সত্যিই প্রেগনেন্ট ছিলেন। আমার কাজটা ছিল প্রস্থেটিকটা করে যতটা পারা যায় বিহেভ করা। ইফ দিস উইমেন হ্যাভ ডান ইট, এবং ধরো
Alyssa Montano, if I'm not wrong, উনি 6-time US championship জিতেছিলেন এবং 1 time she was 8 months pregnant, she was a runner. তারপরে this Egyptian fencer, নারা হাফেজ, এনারাও যদি করে থাকছেন, তো সমাজে তো স্টিরিওটাইপও এক্সিস্ট করে এবং এক্সেপশনস এক্সিস্ট করে। এইখানে নিব্বানিবিতে পারোর চরিত্রের থ্রু দিয়ে তথাদা এবং Z5 এবং আমরা সকলে আমাদের সমাজের যে স্টিরিওটাইপগুলো রয়েছে এবং যে সোশ্যাল টাবুগুলো রয়েছে সেগুলোকে ভাঙার চেষ্টা করছি। থ্যাংক